আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। তো আজকে আমি বিরিয়ানি রান্না করব। ওমানিদের জন্য আমি কিভাবে বিরিয়ানি রান্না করি আর ওমানিরা কিভাবে বিরিয়ানি খায়, তো সেটাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। দীর্ঘ 1 মাস পরে আজকে প্রথম বিরিয়ানি রান্না করব। তো এই জন্য ভাবলাম যে আমি যেভাবে বিরিয়ানি রান্না করি এইভাবে শেয়ার করি। আর এইভাবে বিরিয়ানি রান্না করলে ওমানিরা খুব বেশি পছন্দ করে। আমি এইভাবে সবসময় বিরিয়ানিটা রান্না করি, আমার ম্যাডাম অনেক বেশি পছন্দ করে। এর আগেও আমি একবার এই বিরিয়ানিটা রান্না করে ম্যাডামরা পিকনিকে গেছিলো, ফ্যামিলি ট্যুরে, তো ওইখানে আমি রান্না করে দিছিলাম। তো সবাই আমার বিরিয়ানি নিয়ে কাড়াকাড়ি শুরু করছিল। লাস্টে আমার ম্যাডামরাই ভাগ্যে পায় নাই খেতে। সকালবেলা 2টা মুরগি ভিজায় রেখে গেছিলাম, তো মুরগি 2টা আমি কাইটা নিছি। এখন সুন্দর মতো চামড়াগুলা ছাড়াই নিতেছি। তো চামড়াগুলা ছাড়াইয়া তারপরে এগুলাকে একটু কেচায় কেচায় কাটবো, তাহলে মশলাগুলো ভালো মতো ঢুকবে ভিতরে। আগে আমি মুরগির মাংসটা ভিনেগার দিয়ে ধুইতাম, পরে ভিনেগার দিয়ে ধুইলে আসলে মাংসের যে একটা টেস্ট, ওই টেস্টটাই থাকে না, ওই গ্রানটাই থাকে না। এই জন্য আর এখন ভিনেগার দিয়ে ধুই না, এমনি পানি দিয়ে সুন্দর মতো অনেকবার মানে ধুই। যেহেতু এটা ব্রয়লার মুরগি, এগুলো ফ্রিজে অনেক দিন ধরে ফ্রোজেন করা থাকে, আমাদের দেশের মতো যে টাটকা একটা মুরগি সাথে সাথে কিনে নিয়ে এসে ওইটাই রান্না করলাম ওই রকম না। এগুলো তো ফ্রোজেন করা জিনিস, মানে সব জিনিসই ফ্রোজেন করা, তাজা জিনিসগুলো এখানে ওরকম পাওয়া যায় না। আর পাওয়া গেলেও মানে গ্রাম, এই যে ওমানেও কিন্তু গ্রাম আছে, ওই গ্রামে যেতে হয়। ওখানে মুরগি পালে, অনেক কিছু পালে, হাঁস পালে, তো ওখান থেকে কিনে নিয়ে আনা যায়, কিন্তু ওগুলো অনেক দাম হয়। তো এই বাসা বাড়িতে সব জায়গায় ওমানিরা এরকম ফ্রোজেন জিনিসই খায়। তো আমার কাটা কোটা শেষ, এখন আমি সুন্দর মতো দেখেন ধুইয়া নিতেছি, কয়েকবার আমি ধোয়া দিয়েছি। কেননা এই মুরগি যদি ভালো মতো না ধুই ভালো লাগে না, কেমন জানি একটা কেমন গন্ধ গন্ধ লাগে। তো ভালো মতো ধুয়ে নিলাম, তারপরে এখন আমি মশলা দিয়ে নিচ্ছি। প্রথমে দিলাম লবণ, তারপরে ধনিয়ার গুঁড়ো দিলাম পরিমাণ মতো, তারপরে হলুদের গুঁড়া, মুরগির যে মশলা, মিক্সড মশলা, ওগুলাও দিলাম। তারপরে একটু যে এলাচের গুঁড়ো দিলাম, আদা রসুন বাটা দিব। তারপরে এই যে ওমানিদের একটা মিক্স মশলা থাকে, তো ওই মিক্স মশলাটা হচ্ছে একটু পরিমাণে দিব, 2 চামচ পরিমাণে দিব। এতে করে মুরগির কালারটা অনেক সুন্দর আসে। এই মশলায় কিন্তু আদা রসুন, তারপরে সব লবণ, সব কিছুই মিক্স করা থাকে। ঈদের মধ্যে ওরা হচ্ছে এই মশলা দিয়ে খাসির মাংস পোড়ে, তো ওই মশলাই ছিল ফ্রিজে, ওইটাই দিলাম একটু। আর এই যে পরিমাণ মতো অল্প একটু তেল দিলাম, একটু হাফ লেবুর রস করে দিলাম। তো সব কিছুই মোটামুটি দিয়ে নিলাম। তারপরে একটু ফুড কালার দিব এখানে। ফুড কালার দিলে কি হয়, একটু মুরগির মাংসের কালারটা যে অনেক সুন্দর আসে। যখন আমি মুরগিটা বিরিয়ানির জন্য মানে ফ্রাই করব না, তখন ওই কালারটা অনেক সুন্দর আসবে, মাংসের কালারটা একটু লাল লাল আসবে। এই জন্য আমি এইভাবে মাংস রান্না করলে একটু ফুড কালার দেই। আমার কণ্ঠ এখন পর্যন্ত মানে স্বাভাবিক হয় নাই। কাশি যদিও অনেক কমছে, মানে অনেক বলতে একবারই কমে গেছে। তো গলাটা এখন পর্যন্ত হালকা বসা আছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এখানে মশলাটা দেখেন হাতে গ্লাভস পরে মিক্স করে নিলাম, যেহেতু এখানে ফুড কালার ব্যবহার করছি। খালি হাতে এগুলো ধরলে হাতে কালার হয়ে যাবে, এর জন্য সবসময় গ্লাভস পরেই এভাবে মাংসটা মাখি। তারপর মাংসের পিসগুলা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর মতো এই যে মাখায় নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি হচ্ছে চুলার মধ্যে বসাই দিব। তো এটা হচ্ছে আমি সবসময় ফোড়নের ভিতরে দিয়ে ফ্রাই করতাম, তারপরে এয়ার ফ্রায়ারেও আমি হচ্ছে ফ্রাই করতাম, কিন্তু আজকে চুলায় রান্না করব। কেননা এই মাংসগুলা, মুরগির মাংসগুলা না ছোট মুরগি, তো এয়ার ফ্রায়ারে দিলে একদম মাংসটা না শক্ত হয়ে যায়। তো এই জন্য আমি এয়ার ফ্রায়ারে দিব না, এই চুলার মধ্যেই আমি রান্না করব একদম সুন্দর মতো সফট করে, তাহলেই ভালো হবে। এক এক করে পাতিলের মধ্যে আমি দেখেন মুরগির মাংসগুলো হচ্ছে সাজায় দিচ্ছি। আর আমার এই ভিডিওগুলা বেশিরভাগ উপকারে আসবে যেসব আপুরা প্রবাসে থাকেন, হয়তো বা দেখা যাচ্ছেন যে রান্না বান্না পারেন না, আবার অনেকে যারা নতুন আছেন দেখা যাচ্ছে রান্না বান্না পারেন না, তারা যদি দেখে থাকেন অবশ্যই আপনাদের কাজে আসবে এই ভিডিওগুলো দেখলে। আপনারা এভাবে রান্না করলে ওরা অনেক বেশি পছন্দ করবে। তো আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, কেননা আমি যেহেতু রান্না করি, সবার প্রশংসা পাইছি, তো সেহেতু আমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে
আর ওরা এই ধরনের খাবার অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে ওমানি বিরিয়ানি, খ্যাপসা, তারপরে সালোনা, এগুলো অনেক বেশি ওরা পছন্দ করে। তো এটা হচ্ছে বাটার অয়েল জমে ছিল টিনের গ্যালানে। তো ওইটা আমি চুলার মধ্যে দিয়ে গলায় নিলাম, তারপরে এখানে পরিমাণ মতো বাটার অয়েল দিছি। বাটার অয়েলের ভিতরে আমি আবার এই যে আদা রসুন বাটা দিলাম, একটু ভাইজা নিলাম, তারপরে যে হালকা শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে ওই যে কি এলাচ, দারচিনি, তারপরে আনাম জিরা, আনাম ধনিয়া, কয়েকটা শুকনা মরিচে আনাম, এগুলো আমি দিলাম। দেওয়ার পরে যে সুন্দর মতো কষাই নিচ্ছি। ওইদিকে আমি হচ্ছে বসাই দিয়ে এদিকে আমি সালাতের জন্য সবজি বের করে নিচ্ছি। প্রথমে হচ্ছে সালাদ পাতা, যেটাকে খাস পাতা বলে এখানে। তো পাতাগুলো আমি বের করে নিচ্ছিলাম। বের করা হয়ে গেলে তারপরে আমি শসাও বের করে নিছি। একটা একটা করে বের করতেছি আর ফ্রিজে গুছাচ্ছি। প্রতিদিন সবজিগুলো বের করে করে চেক করি যে এগুলা নষ্ট হয়ে গেছে কিনা। যতই বক্সের ভিতরে রাখি তারপরেও বক্স ঘাইমা নষ্ট হয়ে যায়। তো এইদিকে আমি দেখেন এক চুলায় হচ্ছে যে ভাত হাফ সিদ্ধ করব, হচ্ছে ভাত হাফ সিদ্ধ বলতে কি এই যে বিরিয়ানি, দেখেন কথা দেখেন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, মানে আমি কাজ করি কিভাবে এটা আমি একমাত্র আমি জানি। আমি একদিকে হাঁটলে মনে হয় চলে যাচ্ছে আরেক দিকে, এরকম মানে শরীর এত বেশি খারাপ ছিল আমার, এখন পর্যন্ত আমার শরীর খুব দুর্বল, ঠিক হয়ে যাবে। কিন্তু এই যে দেখেন কথাবার্তা আমি কীরকম উল্টাপাল্টা বলতেছি। যাই হোক, সবাই একটু মানিয়ে নেবেন। তো এখানে যে বিরিয়ানির জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। মশলা কষানোর পরে পানিটা হচ্ছে বলক আসার পরে এখানে আমি এই যে ভিজানো বাসমতি চাল 1 ঘন্টা আগে ভিজায় রাখছিলাম, ওইটা আমি দিয়ে দিলাম। এখন এটা পানিটা শুকানো পর্যন্ত ওইখানে থাকুক, চুলার মধ্যে হচ্ছে। আর এদিকে সালাদও কাইটা নিলাম। এদিকে সালাদ আমি আমার জন্য নিচ্ছি, আর ক্যামেরাটা জানি কেমন খালি লাফাচ্ছে। তো একজন আমাকে কমেন্ট করছিল যে আপু আপনি কি ফোন দিয়ে ভিডিও করেন, আপনার ভিডিও কোয়ালিটি আগের থেকে ভালো। আমি হচ্ছে বাংলাদেশে গিয়ে নতুন ফোন নিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করছিলাম মনে হয়, এত বেশি শেয়ার করি নাই, কারণ আমার সব জিনিস এত ফুটাইতে ভালো লাগে না। অনেকে আছে না যে একটু কিছুই করলে মানে ওইটাকেই বারবার দেখায়। তো আমার এই স্বভাবটা নাই, আমার ওইটা ভাল লাগে না। আমি যে কোনো জিনিস একবার দেখাবো, এটাই ভালো। তো আমি একটু দেখাইছিলাম মনে হয় যে আমি মোবাইল কিনছি, তো ডিটেলসে বলি নাই কি মোবাইল কিনছি। আমি হচ্ছে ইনফিনিক্স মোবাইল কিনছি। তো ওই ফোন দিয়ে বর্তমানে আমি ভিডিও বানাচ্ছি। আর আগের ফোনটা হচ্ছে আমি যেহেতু ভিডিও বানাই, তাহলে আমার ভিডিও এডিটিং করতে হয়, ডাউনলোড করতে হয়, এগুলা মোবাইলের যে স্পেসগুলো অনেক কম কম স্পেসে হয় না, জিবি কম থাকলে হয় না। তো এই জন্য আগেরটা মেমোরি ফুল হয়ে গেছিলো। পরে বাংলাদেশে গিয়ে ভাবছিলাম যে মোবাইল নিব, আবার পরে লাস্টে ভাবছি যে নিব না। তারপর ভাবলাম যে আবার যদি ওমান চলে আসি তাহলে কি জানি আবার কিনবো, পরে ভিডিও এডিটিং করার সমস্যা হবে। এই জন্য যেহেতু মোবাইলে জিবি নাই, মোবাইল ডাউনলোডও হতে চায় না, ভিডিও আবার হচ্ছে আপলোড করলে অনেক লেট হয়, এর জন্য যাই হোক পরে কিনছি। আর ওই যখন আমি মোবাইলটা কিনছি একটু শেয়ার করছিলাম, অনেক আপুরা আমাকে বলছেন যে আপনি থাকেন বিদেশে, বিদেশ থেকে আপনি বাংলাদেশে এসে কেন ফোন কিনলেন। তো ফোন কেনার উদ্দেশ্য বাংলাদেশে গিয়েছিল হচ্ছে আমি এখানে থাকি ওমান কোরাইয়াত। তো এখানে একটা গ্রামের, আমাদের দেশে যেমন শহর গ্রাম আছে, আমি একটু গ্রামের মধ্যে থাকি, ঠিক আছে। তো আমার ম্যাডামদের যদি কোনো জিনিস প্রয়োজন হয়, ভালো ভালো জামা কাপড় কিংবা জামার পিস, তারপরে মোবাইল আর অনেক কিছু যেগুলা ইলেকট্রিকের জিনিস, এগুলা তারা যদি কেনাকাটা করে তাহলে তারা কি করে, মাসকাট চলে যায়, যেটা শহর, ঠিক আছে। ওমানের রাজধানী হচ্ছে মাসকাট, তো মাসকাটে চলে যায়, ওখান থেকে কিনে নিয়ে আসে। তো আমি মোবাইল কিনলে দেখা যাচ্ছে যে আমার টাকা দিতে হবে আমার আমার কফিলের হাতে, মানে আমার কফিলের হাতে টাকা দিতে হবে। ইভেন আমি কি মোবাইল নিব, মোবাইলের মডেলটা বলে দিতে হবে, তাহলে উনি ওই মোবাইল নিয়ে আসবে।
তো কালার আমি হচ্ছে চোখ মানে দেখবো, দেখে যে আনতে পারবো ওইটা কিন্তু আনতে পারবো না। আর দেখেন আমি পেঁয়াজ কাটতেছিলাম, পেঁয়াজ কাটতে গিয়ে আমার মুখ একবারে যে ঘাইমা মানে পানি পড়তেছিল, কান্না করে দিয়েছিলাম পেঁয়াজ কাটতে গিয়ে, এরকম অবস্থা হয়ে গেছিলো। তাই শেয়ার করতেছিলাম। তো ওইটা মোবাইলের কথায় আসি। তো আমি মোবাইল কিনলে দেখা যাচ্ছে আমার কফিলের পছন্দে কিনতে হবে, সে তার মতো করে আইনা দিবে। এখন আমি নিজের থেকে আমার মোবাইল আমি যাব দোকানে, এক দোকান ভালো না লাগে আরেক দোকানে যাব, গিয়ে আমার পছন্দ মতো কালার দেখে আমি হচ্ছে মডেল দেখে আমি নিব, তাই না? আমি হয়তো বাংলাদেশ থেকে বাসার থেকে এক মোবাইল মডেল পছন্দ করে গেলাম, ওখানে গিয়ে আমার পছন্দ হলো আরেকটা, তো আমি সেটা নিলাম। কিন্তু আমার কফিলের দিয়া যদি আমি মোবাইল আনাই তাহলে সে তার মতো করে আয়না দিবে। আমি যেহেতু একটু বেশি দামের মোবাইল কিনবো, তাহলে আমি কেন তার মতো কিনবো বলেন, পছন্দ মতো কিনবো? এর জন্য আমি করে আমি মোবাইল হচ্ছে এখান থেকে আমি কিনি নাই। আর বাংলাদেশে গিয়াও প্রথমে ভাবছিলাম যে মোবাইল কিনবো, পরে ভাবলাম যে না, নিব না। পরে কেনার মোবাইল যে কিনবো এটা ক্যান্সেল করে দিছিলাম, পরে আর নিতে চাই নাই। পরে আমার ভাই বলতেছে যে না নে, নিতে নিতে চাইছস নে। পরে ও অনেক জোর করছে, পরে নিলাম। আর আমি যে ইনফিনিক্স মোবাইল নিছি এটার দামও কিন্তু 50,000 টাকা। ঠিক আছে, তো 50,000 টাকা দিয়ে আমি এইখানেও মোবাইল কিনতে পারতাম, কিন্তু ওই যে আমার পছন্দ মতো নিতে পারবো না। আর মাস কাটে তো আমাকে নিবে না। হয়তো বা ম্যাডামরা যদি ফ্যামিলি সবাই যাইতো তাহলে হয়তো বা নিয়ে যাইতো। এখন আমার তো আবার ওমানে এসে ভিডিও বানাইতে হবে, আমি যদি আমার মোবাইলের মেমোরি ফুল হয়ে গেছে আগেরটা, ওইটা দিয়ে ভিডিও ডাউনলোডও আমি করতে পারি না, আপলোড করতে অনেক সময় লাগে। তো এরকম ঝামেলার মধ্যে তো আমি ভিডিও কন্টিনিউ করতে পারবো না, এজন্য আমি সব কিছু ভেবে চিন্তে ওখান থেকেই মোবাইল নিছি। ঠিক আছে, তো বলে দিলাম। এই প্রশ্নটা আমাকে অনেক দিন আগে করছে, এর জন্য আমি মনে থাকে না, ওই দেশে গেছিলাম না, মনে থাকে না। আবার অনেক আপুরাই বলছেন যে আপনি কত সুন্দর সুন্দর রান্না পারেন, তো বাংলাদেশে গিয়েছিলেন, আপনার ফ্যামিলিকে তো একদিন রান্না করে খাওয়ান নাই। আমি আসলে ছুটিতে গেছি 1 মাসের, যাওয়ার পরে তো অনেক দিন অসুস্থই ছিলাম। তারপরে আবার হচ্ছে আমার নিজের কিছু কাজ ছিল, এগুলোর জন্য দৌড়াদৌড়ি করছি। আবার হচ্ছে মানে আলসামি ধরে গেছে 1 মাস। আপনি এইখানে তো কোনো অলসতা চলে না। যতই কিছু হোক না কেন আমার কাজ এখানে ঠিক রাখতে হয়, প্রতিদিনই কাজ করতে হয়, কোনো দিনও ছুটি নাই, প্রতিদিন কাজ করতে হয়। তো বাংলাদেশে গেছি 1 মাসের ছুটিতে, যাওয়ার পরে মনে করেন যে আমার কোনো কিছুই করতে ভালো লাগে নাই। সত্যি কথা, আমার মনে হয়েছিল যে আমি সারাক্ষণ শুয়ে বসে থাকি। আর ছিলামও, আমি আমার প্লেট ধুয়েও আমি খাবার খাই নাই বাংলাদেশে গিয়া। শুধু একটা কাজ করছি, সেটা হচ্ছে আমি আমাদের এই যে ওয়াল ক্যাবিনেটটা ওইটা হচ্ছে একটু গুছাই দিছি। এই কাজটাই করছে, আর কোনো কিছুই আমি করি নাই। তাছাড়া আমার ভাবি আর আমার মাই সব করছে। বললাম না আমি প্লেট ধুয়েও ভাত খাইনি দেশে গিয়া। তো এই জন্য আমি কোনো কিছু রান্না বান্নার ধারের কাছেও আমি যাই নাই, আমি কোনো কিছু করিও না। যদি 2 মাসের ছুটি থাকতো তাহলে হয়তো বা আমি করতাম, কিছু কিছু রান্না বান্না করে খাওয়াইতাম। কিন্তু আমি নিজেই হচ্ছে এখান থেকে গেছি বাংলাদেশের খাবার খাওয়ার জন্য। তো তারা আমার ফ্যামিলি আমাকে বাংলাদেশের রান্না বান্না করে খাওয়াবে, এখন আমি যদি এখান থেকে গিয়ে যদি ওখানেও গিয়ে আবার নিজের হাতে রান্না করে খাই, তাহলে তো দেশে যে ছুটি কাটাইতে গেছি ওটার কোনো রইলো না, তাই না? যাই হোক, মোট কথা দেশে গিয়ে একটা অলসতা ভাব চলে আসছিল শরীরে, কোনো কিছু করতে ভালো লাগে নাই, এর জন্য কোনো কিছু করা হয় নাই। ঠিক আছে, আর 1 মাসের ছুটিতে আর কি করব বলেন? যাওয়ার পরেই মনে করেন মাথার ভিতরে একটা টেনশন ঢুকে গেছে যে আবার চলে আসতে হবে 1 মাস পর, সময়টা খুব অল্প দিনের। এইগুলা ভাবতে ভাবতেই চলে গেল 1 মাস। 1 মাস পরে এখানে আসলাম, আসার পরে মনেই হয় নাই যে আমি বাংলাদেশ থেকে আসছি। সত্যি কথা, এরকম মানে হয় নাই, মানে এত বেশি লাগতেছে, মনে হইতেছে যে আবার চলে যায়, এরকম অবস্থা হচ্ছে। যাই হোক, আর কিছুদিন আছি, আল্লাহ ভরসা, সবাই দোয়া করবেন যাতে আর কিছুদিন থেকে চলে যেতে পারি।
আর এইখানে যে মুরগির মাংস বিরিয়ানিটা দেখলেন কত সুন্দর ঝরঝরা হয়েছে, দমে বসে রাখছি। আর এই যে মুরগির মাংসগুলো দেখেন, এখানে ফোড়নের ভিতরে একটু ফ্রাই করতে দিছি, কালারটা দেখেন কত সুন্দর আসছে। তারপর একটু উল্টায় দিচ্ছি, দুই পাশেই উল্টায় পাল্টায় হচ্ছে একটু ফ্রাই করে নিব, তাহলেই হচ্ছে এটা কালারটা সুন্দর আসবে, খেতেও মজা হবে। তো আমার মাংস রান্না হয়ে গেছে, বিরিয়ানিটাও হয়ে গেছে দেখেন। এখন হটপটে আমি বিরিয়ানি বাইরা দিচ্ছি। এইবার বাংলাদেশে ফ্যামিলিকে কিছু রান্না বান্না করেও আরবিদের খাবার খাওয়াইতে পারি নাই, তো কি হয়েছে, যখন একবারে চলে যাব তখন আমিও এই দেশের খাবারও হচ্ছে মিস করব অনেক, তখন আমি রান্না বান্না করব। দেখা যাচ্ছে এই দেশের খাবারগুলো রান্না বান্না করে আমিও খাবো, সবাইকেও খাওয়াবো, তখন খাওয়াবো। 1 মাসের ছুটিতে ওরকম বেশি কিছু করতে পারি নাই, এর জন্য আর আমি রান্নাঘরে ঢুকিই নাই। সত্যি কথা, আমি রান্নাঘরে কিছুই করি নাই। এটা যারা কন্টিনিউ জব করতেছেন, একটা কাজ করতেছেন, তারাই বুঝতে পারবেন যে হুট করে সারা সারা মানে বছরের 12টা মাসই যদি আপনি একটা জায়গায় কন্টিনিউ কাজ করেন, তাহলে আপনার শরীরের আর থাকে কি বলেন। সপ্তাহে 1 দিন 2 দিন ছুটি থাকলে তাও তো মনকে বোঝানো যায় যে ছুটি আছে, কিন্তু আমাদের তো আর ছুটি নেই, আমাদের তো 12 মাসই কাজ করতে হয়। এই জন্য বাংলাদেশে গিয়ে আর কি আমার ওরকম কিছু করা হয় নাই। তো যাই হোক, জানি না কতটুকু বলতে পারছি আপনাদের, তো আমি চেষ্টা করছি বোঝানোর জন্য। আর এখানে আমার বিরিয়ানিও হয়ে গেছে, মুরগির মাংস হয়ে গেছে। তো আমার আসলে মোবাইলের আজকে ক্যামেরাটা বেশি কেমন জানি সাদা সাদা লাগতেছে না, নতুন ফোন তো ক্যামেরার সেটিং এখনও ভালো মতো আমি করতে পারি নাই। তবে ক্যামেরা সেটিংটা করতে হবে, কেননা এই যে এক সময় ভিডিও দেখি বেশি সাদা হয়ে যায়, আবার এক সময় দেখি বেশি অন্য কেমন জানি হয়ে যায়। ক্যামেরা সেটিংই হচ্ছে আসল, তো সেটিংয়ে গিয়ে ক্যামেরা সেটিংগুলো করতে হবে সুন্দরভাবে, তাইলে সুন্দর হবে। তো আমার রান্না বান্না শেষ, দেখেন ফাইনাল লুকটা, মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখেন। এই বিরিয়ানিটা আসলে ওমানিরা অনেক বেশি পছন্দ করে, আর আমি আমার মতো করে রান্না করি। রেস্টুরেন্টেও এরভাবে রান্না করে না, রেস্টুরেন্টে রান্না করে সেটা অন্যভাবে, কিন্তু আমারটা আমি আমার মতো করে করি। আমার ম্যাডামরা অনেক বেশি পছন্দ করে, আর খেয়ে অনেক বেশি প্রশংসা করছে, বলছে অনেক মজা হয়েছে। এই বিরিয়ানিটাই তারা অনেক মিস করতেছিল, আমার ম্যাডামে বলতেছে যে আমি দেশে যাওয়ার পরে আমার হাতের এই বিরিয়ানিটা অনেক মিস করছে তারা, বিরিয়ানি সালোনা এগুলো মিস করছে। তো যাই হোক, ওইখানে আমার রান্না বান্না কমপ্লিট, এখানে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। পানি এত পরিমাণে গরম, খালি হাতে এই সময়, এখন বাজে 11টা 10 না 15 বাজে, এই সময়েই মনে করেন যে খালি হাতে পানি ধরা যাচ্ছে না, এত পরিমাণে পানি গরম। আমি হাতে গ্লাভস পরে নিছি, দেখছেন, যাতে করে আমার হাতটা ভালো থাকে, নাইলে খালি হাতে পানি দিয়ে থালা বাসন ধুইতে গেলে মনে হয় আমার হাতের মানে চামড়া পুড়ে যাবে, এরকম অবস্থা। গতকালকে আমার কফিলে রান্নাঘরে হচ্ছে উনি খাবার খেয়ে প্লেট রাখতে আসছে, তো এসে উনি হাতটা ধুবে বেসিংয়ে, পানি সাইরা উনি হাত মাত্র পানির নিচে দিয়া উনি হাত সরাই নিছে। কয় কি এত গরম পানি, কয় তুই এগুলো দশ কীভাবে? আমি কই যে আমি গ্লাভস পরে ধুইতাছি। কয় হ গ্লাভস পরে ধুবি, এত পানি গরমে খালি হাতে ধুলে হাত পুড়া যাব। পরে আমি কই হ আমি গ্লাভস পরে নিছি। তো আসলে মানে যে এত পরিমাণে গরম, একটু বৃষ্টি নাই আল্লাহ, মানে আমি খালি দমে দমে বলি যে আল্লাহ একটু বৃষ্টি দাও, আল্লাহ একটু বৃষ্টি দাও। মানে আমাদের দেশে কত বৃষ্টি, এমন বৃষ্টি যে বাড়ি ঘর পর্যন্ত বন্যায় ডুবে যাচ্ছে, এত বৃষ্টি আমাদের দেশে। কিন্তু এইসব দেশে কোনো বৃষ্টি নাই, কোনো আবহাওয়া ভালো নাই, মানে খরা, মনে হচ্ছে যে মাটি ফাইটা মাটি হবে, মাটি মনে করেন যে খুঁড়লেও পানি বের হবে না। আমার বাসায় যে মোটর বসাইছে, এত গভীর পর্যন্ত খুঁজছে, তারপরও পানি উঠে না। বিশ্বাস মানে বুঝেন তাহলে যে কত মানে নিচ পর্যন্ত খুঁড়ছে পানি, তারপরও পানি ছাড়লে পানি আসে না। তো যাই হোক, এখানে হচ্ছে রান্না বান্না সব কাজকর্ম শেষ করলাম, চুলা টুলা মুছে ফেলছি, এখন রান্নাঘরটা মুছতেছি, মুছে বের হইলে আমার
মানে আজকের মতো দুপুরের মতো রান্নাবান্না শেষ, আবার বিকেলে তো রান্নাবান্না করতে হবে, এটা খাওয়া দাওয়ার পরে আবার বলবে। তো এই তো কাজকর্ম শেষ করলাম, এখন রুমে গিয়ে একটু রেস্ট নিব, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে একটা ঘুম দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।